আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো চায়নার বিস্তারিত বিষয় নিয়ে। আপনারা হয়তো জানেন আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো আজকে খুব একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আশা করি আপনারা খুব তথ্যবহুল ভিডিও দেখতে পাবেন চায়নার বিষয়ে। তো প্রথমেই বলি যে চায়নার ভিসা সংক্রান্ত বিষয়ে কী কী অভিজ্ঞতা ছিল, এবং চায়নায় আমি রিসেন্টলি গিয়েছি জাস্ট 3-4 দিন আগে। তো চায়নার ইমিগ্রেশন কী কী কোশ্চেনগুলো করে এবং কিভাবে আপনি ওইখানে চলাফেরা করবেন ইত্যাদি নানা বিষয় নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা খুব কাজে লাগবে। তো প্রথমেই যে আলোচনা করবো সেটা হচ্ছে আসলে ভিসাটা কীভাবে পেলাম এবং ভিসাটা মানে কীভাবে করেছি। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ট্রাভেল এই ট্রেডে অনেক দিন ধরে জড়িত। আমি 2014 থেকে এই ট্রাভেল ট্রেডে জড়িত, দীর্ঘদিন ধরে আমার স্টুডেন্ট লাইফ থেকে। তো আমি চায়নার ভিসা করেছি জাস্ট রিসেন্ট টাইমে। চায়নার ভিসাটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হয়। যদি আপনার শুধুমাত্র ইন্ডিয়া ট্রাভেল থাকে অথবা ফ্রেশ পাসপোর্ট হয়, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে টেকে দেন আপনাকে ভিসা পেতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশের কিছুটা নলেজ থাকতে হবে, কিছুটা না, মোটামুটি ভালো নলেজ থাকতে হবে। সেখানে কী কোশ্চেনগুলো করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এরপরে মূলত আসলে ভিসার কী কী ডকুমেন্টসগুলো লাগে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসলে কী কী ডকুমেন্টসগুলো লাগে আপনার অ্যাম্বাসিতে ভিসা আবেদনের সময় আপনার জমা দিতে হয়। প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট ছবি, এরপর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, আর ব্যাঙ্কে মিনিমাম 2 লাখ টাকা থাকতে হয়। এরপর হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ভিজিটিং কার্ড, কোম্পানির প্যাড বা এনওসি লেটার, অথবা যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, এরপর হচ্ছে আপনার কোম্পানির প্যাড ইত্যাদি ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। এরপর এই ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাপ্লাই করার পরে একদিন আপনার ইন্টারভিউর ডেটের জন্য তারা আপনাকে ইন্টারভিউতে ডাকবে। তো সেক্ষেত্রে সেই ডেটের জন্য অন্তত হলো আপনাকে 7 দিন বা 8 দিন ওয়েট করতে হবে এই ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করার পরে অনলাইনে। তারপরে মূলত যখন ইন্টারভিউটা হবে, ইন্টারভিউতে আপনার বেশ কিছু বিষয় আলোচনা করবে বা বেশ কিছু বিষয় জিজ্ঞেস করবে। প্রথমেই হয়তো আপনাদের 11টা থেকে 12টার মধ্যে বা 10টা থেকে 12টার মধ্যে আপনাদের একটা ইন্টারভিউ নেবে। এর মধ্যে যে সিরিয়ালের নাম্বারের মধ্যে আপনার ইন্টারভিউ হবে সেই নাম্বার অনুযায়ী আপনার ইন্টারভিউটা হবে। তো ওই দিনে হয়তো অনেকগুলো ইন্টারভিউ থাকে। তো কী কী কোশ্চেনগুলো করে সেই প্রসঙ্গে চলে আসি। তো আপনি যখন ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন তখনই আপনাকে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। আপনাকে তাদেরকে হয়তো গুড মর্নিং বা গ্রেটিংস বিভিন্ন বিষয় দিয়ে তাদেরকে আগে অভিবাদন জানাতে হবে। তারপরে মূলত সে জিজ্ঞেস করবে হোয়াটস ইউর নেম, আপনার নাম কি। তখন আপনার নামটা বলতে হবে যে মাই নেম ইজ অমুক। দেন জিজ্ঞেস করবে যে আপনি আসলে কি করেন। তো আপনার প্রফেশন বিষয় বলবেন যে আই অ্যাম অ্যাজ এ বিজনেসম্যান। তারপর আপনি জিজ্ঞেস করতে পারে আসলে আপনি কোথায় আছেন। যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি থেকে থাকেন তাহলে বলবেন যে দিস ইজ মাই আই এম নাও ইন মাই অফিস। এরপর আপনার প্রোডাক্ট সম্বন্ধে যদি জিজ্ঞেস করে তাহলে বলতে পারেন বা দেখাতে পারেন ভিডিওতে। এরপরে মূলত তার আর বিষয় কোশ্চেন করে, সেটা হচ্ছে যে আপনি যে এর আগে কোথাও ট্রাভেল করেছেন কি না। দিস ইজ ইউর ফার্স্ট টাইম ট্রাভেল ইন চায়না। আপনার যদি চায়নার ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে বলবেন ইট ইজ মাই ফার্স্ট টাইম ট্রাভেল ইন চায়না। বাট আমি যেমন উত্তর দিয়েছিলাম এরকম যে আপনি এর আগে ট্রাভেল করেছেন কোথাও, যখন জিজ্ঞেস করছিল যে হ্যাভ এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ইউর ট্রাভেল। তো আমি বলছিলাম যে এটাই যে ইয়েস আই হ্যাভ, আমি ট্রাভেল করেছি। আই হ্যাভ ট্রাভেল ইন কাপল অফ ইন্ডিয়ান্স স্টেট লাইক কলকাতা, সিকিম অ্যান্ড আদার প্লেস অলসো, বাট আই হ্যাভ নো ট্রাভেল ইন চায়না, ইটস মাই ফার্স্ট টাইম ট্রাভেলিং ইন চায়না। সো এইভাবে বলেছি। দেন বুঝে গিয়েছে যে আমি ট্রাভেল করবো চায়নাতে ফার্স্ট টাইম। তো বলছিল যে আপনার সাথে কেউ ট্রাভেল করবে কিনা। তো বললাম যে না, দিস ইজ ইটস এ অনলি আই এম ট্রাভেলিং অ্যালং। So I have a previous experience in travel in India, so I can manage all these things. আমি এইভাবে বলেছি, মানে আমি ইন্ডিয়া ট্রাভেল করেছি যেহেতু আমার এটা ট্রাভেল করার মতো বা এটা ম্যানেজ করার মতো সক্ষমতা আমার আছে। সো এইভাবে বলেছি। দেন তারা আমাকে জাস্ট কেটে দিল, আমাকে আর কিছু বলেনি। দেন দেখলাম আমি ইন্টারভিউতে টিকে গিয়েছি এবং পাস করেছি। দেন আমাকে কিছুদিনের মধ্যে মানে আমার পাসপোর্ট চাইলো, পাসপোর্টটা আমি দিয়ে ভিসাটা নিয়ে নিয়েছি। এই হলো ভিসা। এরপরে মূলত আমি ট্রাভেল করেছি দুনিয়ার বোধহয় অন্য কোনো মানে কোনো ব্যক্তি একা ট্রাভেল করে না কখনো। আমি একদম সিঙ্গেল পার্সন একাই ট্রাভেল করেছি এবং চায়না খুবই খুবই কষ্টসাধ্য বা খুবই দুর্বিষহ যদি আপনি একা ট্রাভেল করেন, এবং এটা দুনিয়ার অন্য যে কোনো কান্ট্রি থেকে একদম আলাদা, খুবই আলাদা। তো আমার সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করি। প্রথমেই
আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে যখন যাই তখন মূলত আমার চায়না সাউদার্নে আমার টিকিটটা ছিল। আমি গিয়েছিলাম চায়নার গুয়াংজু সিটি থেকে কিন্তু হংকংয়ে যাওয়া যায় সহজেই। সো এটা একটা প্রবলেম, তো এটা কিন্তু জিজ্ঞেস করে। তো আমার চেকিংয়ের সময় মূলত চায়না সাউদার্নের একটা ছেলে জিজ্ঞেস করেছিল যে আপনি আপনাকে যেতে দিব কিনা। ওর স্যারকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করছিল, স্যার উনি তো শুধু ইন্ডিয়া গিয়েছে, ওনাকে কি যেতে দিব কিনা। তো ওনারা বলো কি আমার যে এটা দেখে বললো যে আচ্ছা ছেড়ে দেন। অথবা আমি প্রস্তুত ছিলাম যে আমাকে কী কোশ্চেন করবে, কারণ আমি যেহেতু এই ট্রেডের জব করি। সো আমার মধ্যে কোনো কনফিউশনের জায়গা ছিল না। আমাকে যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিতে পারতাম। তারপরে মূলত আমাকে ইমিগ্রেশন ফেস করতে হয়। তো ইমিগ্রেশন ফেস করার পরে ইমিগ্রেশনে গিয়ে আমি আমার পাসপোর্টটা দেই। পাসপোর্টটা দেওয়ার পরে মূলত আমার অন্যান্য যেমন হোটেল বুকিং ছিল, এছাড়া আমি পাশাপাশি চায়নার সাথে কিন্তু আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবং দেন বাংলাদেশ ব্যাক করি। আমি 3টা দেশ একসাথে ট্রাভেল করেছি এবং একা ট্রাভেল করেছি। তো মূলত আমি যদি অন্য কোনো এয়ারলাইন্সে যেমন ইউএস বাংলা এয়ারলাইন্সে ট্রাভেল করতাম তাহলে হয়তো আমার সাথে অন্য কোনো ট্যুর সঙ্গী পেতাম। যেহেতু আমি চায়না সাউদার্নে ট্রাভেল করেছি সেহেতু হচ্ছে কি বাংলাদেশ থেকে শুধুমাত্র যারা চাইনিজ তারাই গিয়েছিল ওইখানে এই চায়না সাউদার্নে ওই দিনে, এবং বেশ কিছু বাংলাদেশি গিয়েছে কিন্তু তারা অন্য, যেমন কেউ ইউএসএ, কেউ গিয়েছে আপনার সিডনিতে, কেউ গিয়েছে অন্য সিটিতে, গুয়াংজু থেকে অন্য সিটিতে, জাস্ট গুয়াংজু একটা ট্রানজিট নিয়েছে। সো আমি একদম একা পড়ে গিয়েছিলাম। তো তখন মূলত যখন আমি ইমিগ্রেশনে ফেস করি, ইমিগ্রেশনে যখন যাই তখন ইমিগ্রেশন আমাকে জিজ্ঞেস করে যে আপনি চায়না যাচ্ছেন, কেন কোথায় যাচ্ছেন। আমি বলছি চায়না গুয়াংজু যাচ্ছি। কী কারণে যাচ্ছেন? আমি ট্যুর পারপাসে যাচ্ছি। তো বললো যে আপনি কী করেন? আমি বললাম যে আমি ট্রাভেল এজেন্সিতে জব করি, অ্যাজ এ ভিসা এবং রিজার্ভেশন অফিসার হিসেবে কাজ করি। তো আমাকে একটু আমার জব রিলেটেড বিষয় জিজ্ঞেস করলো, যেহেতু ইমিগ্রেশন বা এই ভিসা সংক্রান্ত বিষয়টা তারাও বুঝে, আমিও যেহেতু বিষয়টা বুঝি, তারা আরও ব্যাপক আকার আমাকে বললো। আমি বললাম যে উনি তখন আমাকে কোশ্চেন করলো আপনি কি রেকর্ডিং এজেন্সি, আপনি কি দেশের লোক মানে ম্যান পাওয়ারের কাজ করেন? আমি বললাম যে আমরা ট্যুর অপারেটর, আমরা হলিডে আমরা ট্যুর অপারেট করে থাকি, বিভিন্ন দেশে ট্রাভেল বা ট্যুর অর্গানাইজ করে থাকি। তারপর বললো যে আপনার অফিসটা কোথায়? আমি বললাম এটা, আর আমার এনওসির সাথে নিয়ে গিয়েছিলাম। আর আমাকে কোনো কোশ্চেন করেনি, আমার স্মার্টেজ দেখে বা আমার কথার যেহেতু আমি আমার প্রফেশনাল বিষয় যখন বলতে গেলাম যে আমার রিজার্ভেশন কী, তখন তারা বুঝে গেল যে আমি এই ট্রেডে আমি কাজ করি। সো সে আমাকে ছেড়ে দিল। পরবর্তীতে আমি কাউন্টারে গিয়ে একদম মানে যখন একদম লাস্ট বোর্ডিংয়ে যাবো তখন আমার একজন জিজ্ঞেস করেছিল যে আমার নাম ধরে বললো যে আপনি কোথায় যাচ্ছেন। আমি তখন বললাম যে গুয়াংজু। কী কারণে? বললাম যে ট্যুর পারপাসে চায়নার গুয়াংজুতে যাচ্ছি ট্যুর পারপাসে। এরপর আমাকে ছেড়ে দিল, দেন আমি গেলাম চায়না যাওয়ার পরে আমাকে জাস্ট এয়ারপোর্টে গিয়ে যে ঝামেলাটা এখন বর্তমানে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আসলে মানে চায়নার থেকে অনেকে যখন ফিরিয়ে দেয় অনেক সময়। তো আমি যখন চায়নার ইমিগ্রেশন দাঁড়াই নামার পরে, তখন মূলত চায়নার যে ইমিগ্রেশন অফিসার তারা আসলে ইংলিশটা ভালোভাবে উচ্চারণ করতে হয়তো আমাদের বুঝতে কষ্ট হয়। তো তারা প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাকে বলো যে গিভ মি ইওর পাসপোর্ট। আমি পাসপোর্ট দিলাম। এরপরে আমার বললো যে হ্যাভ এনি মানে আমার অন্য যে ডকুমেন্টস আমি সাথেও দিয়ে দিয়েছি। তারপর বললো যে হোয়ার ইউর ইনভাইটেশন, আপনার ইনভাইটেশন কোথায়? আমি বললাম যে ইনভাইটেশন বলতে মানে হোয়াট ইজ দ্য ইনভাইটেশন। বললো যে ডু ইউ হ্যাভ নো এনি ইনভাইটেশন। আমি বললাম তখন যে আই হ্যাভ নো ইনভাইটেশন, আই এম এ ট্যুরিস্ট, আই এম কামিং ফর ট্যুর পারপাস। তো উনি একটু মানে বুড়ো বোঝকালো, যে বললো যে আপনি ট্যুর পারপাসে আসছেন? শিওর? বললাম ইয়েস আই এম শিওর, আই এম কামিং ফর ট্যুর পারপাস, দিস ইজ মাই ট্যুরিস্ট ভিসা, দিস ইজ দ্য এল ক্যাটাগরি ভিসা। আমি যেহেতু ওগুলো বুঝি এই জন্য বললাম এল ক্যাটাগরি ভিসা। তারপর বললো যে আচ্ছা ওকে। সো মানে সে কতক্ষণ দেখে চেক করলো, অনেকভাবে চেক করে দেন আমাকে বললো যে ওকে হাউ মেনি ডেজ ইউ স্টে ইন চায়না। আমি বললাম হচ্ছে কতদিন আপনি চায়না ট্রাভেল করবেন বা থাকবেন। আমি বললাম যে আই এম ট্রাভেলিং ইন চায়না অনলি টু ডেজ। তো সে আমাকে এগুলো কথা বলে দেন আমাকে ছেড়ে দিল। দেন ওইখান থেকে মানে বের হওয়ার পরে যে বিপদটা হলো সেটা হলো যে দুর্দান্ত ব্যাপার। সেটা কীভাবে কাটিয়ে আসলাম সেটা আমি মানে বেঁচে ফিরে আসলাম এরকম একটা অবস্থা ওই দিনের জন্য। খুব যেটা হয় যে দেশে আমি কখনো যাইনি, যেহেতু পরিচিত কোনো লোকজন আমার সাথে নেই, কোনো বাঙালি নেই, আমার আগে যাওয়া নেই। তো চায়নার যে বিষয়টা সেটা হচ্ছে ওদের কাছে কোনো ম্যাপ চলে না, ইংলিশ চলে না, তারপর হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি কিচ্ছু চলে না। সো আপনি কিভাবে কমিউনিকেট করবেন এবং কিভাবে একটা মানুষের সাথে মানে যোগাযোগ করবেন? তো আমি যখন ইমিগ্রেশন বের হয়ে পরে অনেকক্ষণ দেখি যে কেউ আছে কি না যে বাঙালি। তো কিন্তু ইমিগ্রেশনে মোর লাইট রিকোয়ার্ড এখানে আসছে। দরকার নেই,
ওইটা ব্লার হয়ে গেছে সেজন্য। ওটা থাক। মানুষের একটা আচ্ছা রিটেক নেই। দূর বড় শুরু কর। ডুব মানে আমি কি রিস্কি লেগছি নাকি? তারপর আমি ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে যে মুসিবতে পড়েছি বা যে বিপদে পড়েছি সেটা আসলে আমি কখনো বলতে পারবো না। এমন একটা বিষয় যেখানে আমি ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে আমি বাঙালি অনেককে খুঁজেছি, কিন্তু কাউকে পাইনি। এবং হ্যাঁ, একজনকে পেয়েছি বা দুজনকে পেয়েছি, তারা মূলত কথা বলে যেটা জানলাম তারা অন্য সিটিতে চলে যাবে। তো কেউ আমাকে হেল্প করেছিল, একটা ভদ্রলোক, সে আমাকে বললো যে আমি আমার নেটের মাধ্যমে তাদেরকে একটা জাস্ট লোকেশনটা বলে দিল যে এই লোকেশনে যান। যেহেতু লোকেশনে যাব, তো আমি নিয়েছিলাম হচ্ছে এশিয়ান হোটেল, এশিয়ান হোটেল, এশিয়ান হোটেল, এশিয়ান ইন্টারন্যাশনাল হোটেল, ঠিক আছে। তো এইভাবে নিলাম, কিন্তু ওই যে ইংলিশ লেখা, ইংলিশটা ওরা বুঝে না। তো আমি যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি ট্যাক্সির জন্য ওয়েট করলাম, কারণ ওই দেশের কি বলে যে আবহাওয়া, মানে হেঁটে যাওয়া যায় কি না বা কীভাবে যাব, আমি ট্রেনের সম্বন্ধেও জানি না। তো ওইখানে এয়ারপোর্টে গিয়ে আমি 3-4 ঘন্টা ধরে কাউকে ম্যানেজ করার চেষ্টা করতেছি। আই ওয়ান্ট টু গো টু গুয়ানজু ফর ট্যুর পারপাস, বা আই ওয়ান্ট টু গো টু গুয়ানজু দিস প্লেস, কিন্তু তারা ইংলিশে কিচ্ছু বোঝে না। নো ওয়ান ক্যান, মানে একটা সিম্পল পার্সন কেউ বুঝে না যে মানে ইংলিশটা, তাকে বলছি কিন্তু বুঝতে পারছে না। তো শেষমেশ আমি মানে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি করতে 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 আমার প্রায় 4.5 ঘন্টা চলে গেছে। এবং আমি যখন ইমিগ্রেশন করি এবং এয়ারপোর্ট থেকে নামা পর্যন্ত আমার প্রায় এখানে গ্যাপ হয়ে গেছে 6 থেকে 7 ঘন্টার মতো, আমার খিদে লেগে গেছে। তো আমি খুব বিপদে ছিলাম যে আমি কি করব না করব। তো এমন পরিস্থিতিতে একটা ছেলে, যে ওই ট্যাক্সির ওরাই কাজ করে, তো ওকে বলছিলাম যে আই নিড এ ট্যাক্সি টু গো টু গুয়ানজু। তো ও বুঝলো যে আমি আর গুয়ানজু যেতে হবে এবং ট্যাক্সি লাগবে। জাস্ট ট্যাক্সি বলার কারণে বুঝলো ট্যাক্সি লাগবে। তো ওই ছেলেটা বললো কি আমাকে একদম, মানে ও কামও বলে না যে কাম, ওর মাথায় জাস্ট হাত দিয়ে ইশারা করলো যে আসো। আমি আসলাম, ওর একদম মানে ওকে ফলো করতে করতে ও ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে একটা উবার বা ওদের একটা সিস্টেমের কোনো একটা রাইডারকে ফোন দিয়ে দেন আমাকে গাড়িতে উঠিয়ে দিল। তো ওইখানে আমি তো তখন জানতাম না ভাড়া কত। সেই ড্রাইভারকে আমি বারবার বলতেছিলাম যে রাইট ওয়ে কিনা, কারণ অনেক সময় হয়ে গেছে আমাকে গুয়ানজু সিটিতে নিয়ে যায়। তো ও মানে মূলত যারা ট্যাক্সির কাজ করে তাদের ক্ষেত্রে অনেকগুলো অ্যাপস থাকে, ওরা ধরলে ইংলিশটা আবার বাংলা করতে পারে, মানে ওদের ল্যাঙ্গুয়েজও করতে পারে। তো ওরা আর কি বুঝে যায় যে কীভাবে কী। তারপরেও আমি কনফিউজ ছিলাম, কারণ একা যাচ্ছি। যেহেতু আমার কাছে যে টাকা ছিল সেটা মানে প্রথম অবস্থাতেই যে অবস্থা, মানে কত টাকা লাগে না লাগে আমি তো বুঝতে পারিনি। তো শেষমেশ আমাকে গুয়ানজু সিটিতে নিয়ে যায়। গুয়ানজু সিটিতে যাওয়ার পরে এশিয়ান হোটেলের সামনেই নামায়, কিন্তু এতটা এক্সপেন্সিভ, আমি তো ওইখানে থাকবো না। দেন ওইখান থেকে বের হয়ে আমি হোটেল খোঁজার চেষ্টা করি, কিন্তু ওদের তো সবগুলো হচ্ছে চাইনিজ ভাষায় লেখা। সো আমি কি করব? শেষমেশ আমি যেখানে হোটেল ইংলিশে পেলাম হচ্ছে যে হোটেল, সেইখানে গিয়ে গেলাম। সেখানে আমার খরচ হলো 300 ইয়ান। তো বাংলাদেশ টাকা আমি অনেক টাকা আমি খরচ করেছি ওই দিনে, কিন্তু খুব এক্সপিরিয়েন্স হলো। দেন আমি হোটেলে গিয়ে পরবর্তীতে পৌঁছালাম। এরপরে আমি নিজে করে এক্সপ্লোর করলাম, এবং ট্রেন, ট্রাম, সেগুলো যে কীভাবে আমি ইউজ করলাম সেটা পরবর্তীতে কোনো একটা অভিজ্ঞতায় বলবো। তবে এই একটা এক্সপিরিয়েন্স, এবং এটা আপনাদের কাজে মনে লাগবে অনেক, আশা করি এটা আপনাদের খুবই কাজে লাগবে। বিশেষ করে আপনারা যদি চায় না যে আমি কোনো কিছু না বুঝেন, তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, একটা রোমিং সিম কিনতে হবে, বাংলাদেশের রোমিং সিম কিনে নিতে হবে। তারপরে একটা ভিপিএন কিনতে হবে, ওদের এয়ারপোর্ট থেকে কিনে নেবেন। এরপরে মূলত যে স্থানগুলোতে যাবেন সেগুলো করবেন কি, ইংলিশ থেকে চায়না ল্যাঙ্গুয়েজে করবেন। চায়না ল্যাঙ্গুয়েজে করে একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হলো সিম্পলিফাই। তো সিম্পলিফাইতে দিলে ওরা মানে ওইটা কী বলে যে চাইনিজ ভাষায় আসলে সেটা ওরা যদি দেখান যে জাস্ট ওদের দেখাবেন, তাহলে বুঝে যাবে যে ওরা চায়না, মানে বা আপনি ইশারা বুঝাবেন তাহলে বুঝে যাবে যে আপনি ওই জায়গাতে যেতে যাচ্ছেন। তাহলে ওইগুলো স্ক্রিনশট রেখে দিবেন, কারণ যেহেতু ওইখানে নেট চলে না। ভিপিএন তো আপনার যদি না মোবাইল মানে সিম না থাকে, তাহলে ভিপিএন তো আপনি কিনে লাভ হবে না। তো সিম থাকতে হবে, নেট থাকতে হবে, ভিপিএন থাকতে হবে, তাহলেই কি বলবো আপনি আপনার হোয়াটসঅ্যাপ অন্যান্য বিষয়গুলো ইউজ করতে পারবেন। তো এই বিষয় থাকবে। তাছাড়া কথা হচ্ছে কোন জায়গাতে আপনারা গেলে বাংলা খাবার পাবেন। আমি মূলত যখন বাংলাদেশ থেকে অনেক ইউটিউবে বলে যে সানি ইয়ানলিতে গিয়ে আপনার বাংলা খাবার পাওয়া যায়, তার থেকে ভালো হচ্ছে এশিয়ান যে হোটেলটা ছিল, অর্থাৎ ওক্সবিয়ান, মানে ওদের ভাষাটা আসলে আমি এখন পর্যন্ত জানি না যে ওটা
কীভাবে বলে, বাট আমি ইংলিশে যেটা বুঝেছি সেটা হচ্ছে ওক্সপিয়ান রেল স্টেশনের কাছাকাছি মুসলিম একটা মানে ইয়ে আছে, এলাকা আছে অধ্যুষিত, আমাদের যেমন শাকারিপটি ওরকম একটা। ওইখানে গিয়ে আপনি বাংলা খাবার অর্থাৎ ওইখানে রাইস পাবেন, যে কোনো খাবার পাবেন এবং খুব সস্তায় পাবেন। এবং ওইখানে একটা ভালো মসজিদ আছে, এবং দেখার যদি গুঞ্জর সিটি থাকে তাহলে মসজিদ এবং হচ্ছে ক্যান্টন যে টাওয়ার আছে আশেপাশে এলাকা। তো ওই এলাকাতে অর্থাৎ যে মুসলিম এরিয়াটা ওইখানে যদি থাকেন আপনি খাবারের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার হোটেলের ওইখানে জায়গার হোটেলটা খুবই এক্সপেন্সিভ, 180 ইয়েনের নিচে আপনি পাবেন না। আমি নেক্সট ডেতে যে পেয়েছি তাও 180। তো মোটামুটি হলো এই এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করলাম, এবং কেনাকাটা কোথায় কী করবেন বিস্তারিত আমি পরবর্তীতে আমার ভিডিওতে বলবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ভিডিওতে যদি আপনাদের কোনো উপকারে আসে বা কোনো বিষয় আপনাদের বিষয়ে জেনে আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি আমার অন্যান্য যে আমার ট্রাভেলের যে অভিজ্ঞতা, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অন্যান্য দেশের, সেগুলো বিষয় নিয়ে শেয়ার করব। এবং পাশাপাশি এখন থেকে রেগুলার প্রত্যেকটা দেশের ভিসা প্রসেসিংয়ের বিষয়ে আপনাদেরকে কি বলে যে আইডিয়া দিব, এবং হচ্ছে যে বিষয়গুলো আপনাদের দরকার, বিশেষ করে ভিসা প্রসেসিংয়ের কী কী ডকুমেন্টসগুলো দরকার এবং কিভাবে প্রসেসিং করবেন, বা আমার কাছ থেকে কী কী সার্ভিস নিতে পারবেন, বা আমি যদি আপনাদের কাছে ভিসা প্রসেসিং করে থাকি বা আমার মাধ্যমে আপনি করতে চান, সেক্ষেত্রে কীভাবে আপনাদের সাহায্য করব সেটা বিস্তারিত আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই কথাগুলো অনেক রকম বলে ফেলেছে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকের পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।